এই যা তো, যা যা, আমি চা বসাচ্ছি। শাড়ি জামা কাপড়গুলো ছেড়ে নে, যা। বৌনি আমাকে কিছু জানালোও না। আমি তো তাড়াতাড়ি চলে আসতাম, একটু অসুবিধা হতো না, ম্যানেজ করে নিতাম। আমার ওদের সঙ্গে যাওয়াটা দরকার ছিল। ডাক্তার ওখানে কি বলবে না বলবে সেটা তো আমারও শোনার দরকার নাকি? আমি তো বারণ করেছিলাম ওদেরকে বলতে। একই অফিসের এত কাজের চাপ, তারপরে ঘন্টার পর ঘন্টা গিয়ে ডাক্তারের কাছে বসে থাকবি। তুই আর কত ধকল নিবি রায়? যে শরীরটার কথা একবারও ভাববি না? ওরা দুজনে মিলে গেছে, ভালো হয়েছে, যাক, কোনো অসুবিধা নেই তো। মা, বৌনি একা দাদা ভাইকে উঠাতে দাঁড় করাতে পারবে না। না পারলে কেউ সাহায্য করবে। বিক্রমকেও তো এবার একটু নিজের মনের জোরটা বাড়াতে হবে নাকি? মনের জোর বাড়লেও কি আর পায়ের জোর বাড়বে মা? যদি পড়ে টরে যায় কি হবে বলো তো? করবে না। যদিও নিয়তিতে থাকে এভাবে জীবন কাটাতে হবে, তাহলে এইভাবেই কাটাতে হবে, ওকে মেনে নিতে হবে। আর যদি ওর কপালে থাকে, ডাক্তার যদি কোনো ভালো খবর দেয়, যদি কোনো আশার আলো দেখতে পাই আমরা। উনি আর কি আশা দেবেন? প্রতিবার তো কয়েকটা ওষুধ দিয়েই ছেড়ে দেন। সত্যি এত জনকে দেখানো হলো, কেউ কোনো ভরসা দিতে পারলো না। দাদা ভাই যদি নিজের পায়ে দাঁড়াতে পারতো, তুমি দেখতো মা ডিপ্রেশনটাও কতটা কেটে যেত। আমি না ভাবছি স্রোতের মেডিকেল কলেজে কারোর সঙ্গে একটা কথা বলবো দাদা ভাইয়ের এই কেসটা নিয়ে। ও হো, স্রোতের কথা বলতে মনে পড়লো, ওকে একটা ফোন করতো। পড়াতে গিয়ে সে বৃষ্টিতে আটকে গেছে নাকি বেরোতে পেরেছে, একবার ফোন করতো। ও যেখানে টিউশন পড়াতে যায় ওখানে তো প্রচুর বৃষ্টি হয়েছে, তোমাকে ফোন করেনি? না করেনি তো, করলে কি আর ভাবনা ছিল? একবার কর দেখি। দাদা আমি এক্ষুনি করছি, ব্যাগটা রেখে আসি ঘরে আগে। উফ, এই মেয়েটা না সত্যি। তা এদিকে সপ্তাহে কতদিন আসতে হয়? 2 দিন, মঙ্গলবার আর শুক্রবার। তা এখানে টিউশন পড়িয়ে এত রাত হয়ে যায় বাড়ি ফিরতে, তাহলে তো আর বই নিয়ে বসা হয় না। কেন হবে না? আমি তো রাত জেগে পড়ি। সারাদিন কলেজ করে টিউশন করে বাড়িতে কি রাত জেগে কেমন পড়া হয় সেটা বেশ ভালোই বুঝতে পারছি। আমাদের এভাবেই পড়া হয় স্যার। বললাম না এখানে মাইনেটা ভালো দেয়, আর এই মাইনের টাকা দিয়েই আমার পড়াশোনার খরচ চলে। সুতরাং দুটোর মধ্যে কোনোটাই হেলাফেলা করা চলবে না আমাদের। ইস, শুনে খারাপ লাগছে। মেয়েটা এতটা কষ্ট করে পড়াশোনা চালাচ্ছে, তাও যেখানে বাবা ওর বিয়ে করে এতটা তাড়াহুড়ো করছে কে জানে। আমার জন্য আপনি শুধু শুধু ভিজলেন, কোনো দরকার ছিল না। তা তুমিও তো জেদ না করলে পারতে, তাহলে বৃষ্টিতে ভিজতে হতো না। আচ্ছা স্রোত, তোমার কি মনে হয় তুমি এত রাতে এখানে কিছু পেতে? ফিরতে কি করে? বৃষ্টিটা কমে গেলে হেঁটেই চলে যেতাম। আর তাছাড়া আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে। হ্যাঁ, সে তো লাগবেই। বৃষ্টিতে ভিজলে জ্বর হবে, সর্দি কাশি হবে, কলেজ কামাই হবে, ক্লাস কামাই হবে, ভালো লাগবেই তো। আর লেখাপড়া তো শিখিয়ে তোলার প্ল্যান চলছেই। দিদি ভাইয়ের ফোন। ঠিক আছে, তুমি কথা বলে আমাকে দাও, আমি কথা বলবো। না থাক, ধরার কোনো দরকার নেই, এক্ষুনি তো পৌঁছে যাবোই। কেন, ফোনটা ধরতে অসুবিধা কি? উনি নিশ্চয়ই টেনশন করছেন তুমি বাড়ি ফিরছো না বলে। আর বাড়ির লোকেদের তো টেনশন হওয়াটাই স্বাভাবিক। আর বৃষ্টি তো কিছুক্ষণ আগেই হয়েছে। তুই ফোনটা আমাকে দাও, আমি কথা বলছি। না থাক, কোনো দরকার নেই। আমি বলছি তো, আমি বাড়ি গিয়ে কথা বলে নেব। আমার বাড়িতে দেরি করে ফেরা নিয়ে এমন কিছু হইচই হয় না। ওরা জানে আমি টিউশন পড়াতে গেছি, বৃষ্টিতে আটকে গেছি। আর বেরিয়ে যখন পড়েছি এক্ষুনি তো পৌঁছে যাব। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো না, তুমি ফোনটা ধরো, কথা বলো। ওরা নিশ্চয়ই টেনশন করছে। দেখো স্রোত, তোমার দিদির শরীরটা কিন্তু ভালো নেই, আর এর মধ্যে তোমার দিদির টেনশন হওয়াটা কিন্তু ভালো নয়। তাই প্লিজ তুই ফোনটা ধরো, কথা বলো। হ্যাঁ বল। কি রে, তুই কোথায়? খুব বৃষ্টি হচ্ছিল তো, তুই আটকে গেছিস নিশ্চয়ই। না না, আমি আসছি। তোর গলাটা এরকম শোনাচ্ছে কেন? সব ঠিক আছে তো স্রোত?
হ্যাঁ ঠিক থাকবে না কেন? আমি আমি বাড়ি ফিরছি। ফিরছি মানে হেঁটে হেঁটে আসছিস নাকি? কিছু পেয়েছিস? যা বৃষ্টি হলো রাস্তায় জল জমে আছে না? না না আমি হেঁটে আসছি না, আমি ফিরছি, ব্যবস্থা হয়ে গেছে। মানে আমি 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 বললাম তো আমি বাড়ি গিয়ে কথা বলছি, আমি ফিরছি, রাখছি। হ্যাঁ আরে শোন, চাপ বাবা, তোর গলাটা কিরকম যেন শোনালো না? কেমন তাড়াহুড়ো করে ফোনটাও কেটে দিল। সঙ্গে কি কেউ আছে? নিখিল দা, এদিকে কোথায় গেছিলে গো? ও কায়দা করে বেশ জেনে নেওয়া হলো ওদিকে আমি কেন গেছিলাম। কি ভাবছো আমি ওকে ধাওয়া করছি? বই গেছে আমার ওকে ফলো করতে। না না, সেসব কিছু ভাবেনি হয়তো। এত কিছু ভাবার মতো পেঁচালো না মেয়েটা। আমি বেশি ভাবছি। আচ্ছা স্রোত, আমাকে একটা কথা বলো তো, তোমার কি সত্যি পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছে আছে? এরকম একটা অদ্ভুত সন্দেহ হওয়ার কারণ? না, এই যে কাল তুমি আমাদের বাড়িতে কার না কার সাথে আলাপ করতে আসছো, সেটার তো কোনো দরকার নেই, বলে দেওয়া যেত। বলতে পারতে এই উপলক্ষে তুমি কারোর সাথে আলাপ করতে আগ্রহী নও, আর এই সমস্ত আলাপ তো পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটায়। তা সেটাকে কেন ইনভাইট করছো? আমার সম্বন্ধ হচ্ছে বলে এত উৎসাহ কেন স্যার আপনার? আমি ওই বাড়িতে যাই সেটা সহ্য হচ্ছে না বলে দিলেই হলো। দাঁড়ান না, আমিও মজা দেখাচ্ছি। আরে স্রোত, তুমি ভাবছো তো বাবা কি ভাববে? তুমি কোনো চিন্তা করো না, আমি বাবাকে সবটা বুঝিয়ে বলবো, বাবা নিশ্চয়ই বুঝবে। আর বাবা তো অবুঝ নয়, উনি নিজেও একজন ডক্টর। আর আমাদের সমাজে একজন মহিলা চিকিৎসকের প্রয়োজনীয়তা কতটা সেটা বাবা ঠিক বোঝে। আমি না হয় বাবাকে আজ রাতেই বলে দেবো যে তুমি তোমার সিদ্ধান্ত বদলেছ। কাল তুমি আসছো না, সে বাবার বন্ধু আর তার ছেলে আসার হলে আসবে, কিন্তু তুমি আসছো না। না, আমি আঙ্কেলকে অপ্রস্তুত করব না, সেটা খারাপ দেখাবে। উনি ওনাদেরকে আগে থেকেই জানিয়ে রেখেছেন, আর আমাকেও জানিয়ে রেখেছেন। এখন আমি কি করে অন্য কথা বলি? ও, তার মানে বিয়েটা তোমাকে করতেই হবে, তাই তো? ভাবছি করলে কেমন হয়। আপনি বলুন তো স্যার, করলে কেমন হয়? চমৎকার হয়, অসাধারণ হয়। তাহলে বিয়ে করে ঘুরে বেড়াও, আজ হানিমুন, কাল বরের সাথে বিদেশ ভ্রমণ, ভালোই হবে তো। পড়াশোনা করার কি দরকার? পড়াশোনা করে কে কবে কি করেছে? এই নিখিলদা, তুমি আগে আমাকে বাড়িতে নামাও, তারপর ওকে নামাবে। আমি অকারণে কারোর জন্য রাস্তায় ঘুরে বেড়াতে পারবো না। আরে আরে, গাড়ি এদিকে ঘোরাচ্ছ কেন? আরে আপনি তো বললেন বাড়িতে আগে নামবেন। উফ, আশ্চর্য বুদ্ধি সব। আমি বললাম বলেই তোমাকে ঘুরতে হবে? কার বাড়িটা আগে পড়ছে সেটা তোমাকে দেখতে হবে না? ঘোরাও ঘোরাও, গাড়ি ঘোরাও, আগে ওকে নামাও, তারপর আমি যাব। কেউ কিছু বোঝে না আজকাল, সবই যেন মুখে বলে বোঝাতে হবে। যত সব। মিষ্টি, আশা আছে? হ্যাঁ, তাহলে আশা আছে। ভাগ্যিস আমরা ডক্টর তসিফের কাছে গেছিলাম, হ্যাঁ, নাহলে তো এখানে সব ডাক্তার মুখের উপর দরজাই বন্ধ করে দিয়েছিল আমাদের। হ্যাঁ তা ঠিক। আর উনি তোমাকে খুব ভালো করে পরীক্ষাও করলেন, টেস্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব করে নিতে বলেছেন। কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? টাকা পয়সা? আরে বললো তো টাকা পয়সা নিয়ে চিন্তা করতে বারণ করলো তো। আর তাছাড়া কত টাকা লাগবে সেইটা তো এখনো পুরোপুরি বলেনি। দেখো, আমি ঠিক হতে চাই মিষ্টি, আর আমার ঠিক হতে যদি আমার সব কিছু বিক্রি করে দিতে হয়, আমি সেটা করতেও দুপা পেছাবো না। আমি যদি একবার ঠিক হয়ে যাই মিষ্টি, আমি আবার সবটা আয় করে ফিরিয়ে আনতে পারবো। আচ্ছা আচ্ছা মিষ্টি, যদি অনেক বেশি টাকা লাগে
তাহলে তুমি তোমার গয়নাগুলো দেবে তো? মানে মায়ের যা সম্বল আছে সেগুলো মা দেবে তো? মা বা আমি কেন? আমি জানি রাই যদি তোমার অপারেশনের কথা জানতে পারে, ও যেখান থেকে হোক যেভাবে হোক টাকা জোগাড় করবে। তোমার ট্রিটমেন্টে কোনো অবহেলাও হতে দেবে না। বারবার রায়ের কথা কেন বলছো বলো তো? হ্যাঁ, রায়কে বলতে বারণ করেছি তো। আমি তো কথা দিয়েছি অনির্বাণকে যে রায়কে কিছু বলবে না। তুমি কি চাও? হ্যাঁ, আমি মিথ্যেবাদী হয়ে যাই? বিক্রম, তুমি এত উত্তেজিত হয়েও না। আমি শুধু বারবার ভাবছি যে এত বড় একটা জিনিস রাইকে পুরো লুকিয়ে করার পরে যখন ও জানতে পারবে, ওর কতটা খারাপ লাগবে বলো? খারাপ লাগবে মানে? কেন খারাপ লাগবে? কেন ও চায় না আমি উঠে দাঁড়াই? মানে আমার ভালো হোক সেটা ও চায় না? কি বলছো তুমি? ও কেন চাইবে না? শুধু অনির্বাণ এখানে জড়িয়ে আছে জানলে যদি কোনোভাবে কি? আরে আরে অনির্বাণ তোকে ডিস্টার্ব করছে না বা ফোনও করছে না, কোনো রকম ভাবেই তোকে ডিস্টার্ব করছে না। অ্যাটলিস্ট এই মুহূর্তে তো কিছুই করছে না। অনির্বাণ কি চাইছে? শুধু চাইছে যাতে আমি এই সুযোগটা মিস না করি। দেখো, ডক্টর তৌসিফের মতন সার্জন কিন্তু বারবার পাওয়া যাবে না। ওকে পাওয়াটা ভাগ্যের ব্যাপার। তা আমি অস্বীকার করছি না। তাহলে প্লিজ আমার জন্য একটা কাজ করবে মিষ্টি, প্লিজ প্লিজ রাইকে বলো না কিছু। মানে অনির্বাণ বারণ করেছে বারবার। যদি রাই যদি এটা নিজের ইগোতে নিয়ে নেয় তাহলে তো আমার অপারেশনটাও হবে না, তাই না? সব কিছু ভেস্তে যাবে। সেটা কি তুমি চাও? তাহলে এতে ক্ষতিটা কার হবে তুমি বলো? ও কি চাইবে তুমি সুস্থ না হও? আমি কিচ্ছু জানতে চাই না ও কি চায় না, আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমি নিজেকে সুস্থ দেখতে চাই। তোমার মুখে, চরকির মুখে, মায়ের মুখে হাসি ফোটাতে চাই। শোনো না মিষ্টি, আমি তোমাকে ছুঁয়ে বলছি একটা কথা, দিব্যি দিয়ে বলছি, প্লিজ প্লিজ রাই আর স্রোত কেউ যেন না জানে এই ব্যাপারটা। বিক্রম প্লিজ, তুমি তো এসব দিব্যি ঠিব্যি বিশ্বাস করো না, কেন বলছো এসব? আমি কিছুতে বিশ্বাস করতাম না, কিন্তু এখন সবকিছুতে বিশ্বাস করি। আমি এখন সবকিছুতে বিশ্বাস করি মিষ্টি। আমাকে যদি কেউ বলে না যে ঘন্টা বাজালে আমি ঠিক হয়ে যাবো, আমি তাতেও বিশ্বাস করি। অসহায়তা থেকে বড় সত্যি আর কিছু হয় না। সেটা আমার চেয়ে ভালো আর কেউ বুঝবে না। আর আমি যদি এই সিচুয়েশনে না থাকতাম তাহলে হয়তো আমিও বুঝতে পারতাম না। বেশ, তুমি যা বলছো তাই হবে। আমি কাউকে কিচ্ছু বলবো না। তাছাড়া যখন তুমি ভালো হয়ে যাবে তখন তো সবাই দেখতেই পারবে। আর তারপর নিশ্চয়ই রাই বা কারোরই কোনো আপত্তির জায়গা থাকবে না। তুমি ঠিক বলেছ, একদম ঠিক বলেছ। কিন্তু আমি রাইকেও যেরকম কষ্ট দিতে চাই না, আমি নিজেকেও কষ্ট দিতে চাই না মিষ্টি। এই হুইল চেয়ারে জীবন কাটানো, এই দুর্বিষয়ের জীবনটা আমি আর চাই না। আমি এবার মুক্তি চাই মিষ্টি, প্লিজ প্লিজ আমি মুক্তি চাই, আর চাই না এই হুইল চেয়ারের জীবনটা। দেখলি পেশেন্টকে, কি করবি তাহলে? কেসটা যে কমপ্লিকেটেড তাতে কোনো সন্দেহ নেই। এখানকার সব ডাক্তারই তো ফিরিয়ে দিয়েছিল, তবে তোর হাত যশের কথা আমি জানি, তাই ওদেরকে নিরাশ করিসনি আশা করি। তা করিনি, বরং ওদেরকে আশাই দিয়েছি। আশা আছে তাহলে? দেখ, আমাদের পেশায় হাল ছেড়ে দেওয়াটা কিন্তু কোনো কাজের কথা নয়। আমরা শেষ মুহূর্ত অবধি চেষ্টা চালিয়ে যাই। আর পেশেন্টকে দেখে তো মনে হলো ওনার মানসিক অবস্থা খুবই স্ট্রং। আচ্ছা, ওনার একটা মেয়ে আছে শুনলাম, তো উনি তো ওর জন্যই ভালো হতে চান। আর পেশেন্টের এই লাইফে ফোর্স থাকাটা কিন্তু খুবই জরুরি। খুব পজিটিভলি কাজ করে এটা পেশেন্টের মধ্যে। যাই হোক না কেন, এটা একেবারে আশা হত হবার মতন কেস নয়। একটা বড় মেজর অপারেশন হবে ঠিকই, রিস্ক ফ্যাক্টর তো আছেই, তবে ওনাকে দাঁড় করিয়ে দেবার মতন আশা আছে। সত্যি এ ধরনের ভালো কথা না বেশ কয়েক মাস হলো আমি শুনিনি, জানিস তো। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ ভাই। আরে বাবা, ওসব ধন্যবাদ পরে হবে। আচ্ছা, আমাকে আগে একটা কথা বলতো,
কি? আচ্ছা, এতে আর্থিক অবস্থা কেমন? আমার তো দেখে মনে হলো তেমন কিছু না, মানে ওই লোয়ার মিডল ক্লাস। সেরকমই। ওদের বাবা মারা যাওয়ার পর গোটা সংসারের দায়িত্ব ওই একাই সামলাতে পারতো। খুব ভালো কোম্পানিতে চাকরি করতো, অনেক বড় কোম্পানিতে। আর ওর মধ্যে না পোটেনশিয়াল ছিল, জানিস তো, হি হ্যাড আ ব্রাইট ফিউচার। ক্যারিয়ারটা খুব ভালো জায়গায় যেত, কিন্তু ওই অ্যাক্সিডেন্টে প্যারালাইসিস হয়ে গেল। আর তার কিছুদিন পরে ওদের বাবা মারা যান। সংসারটা একদম মুখ থুবড়ে পড়লো। এখনো বোনেরা টুকটাক রোজগার করে ওই কোনো রকমের সংসার চলছে। স্যাড, ভেরি স্যাড। আচ্ছা ভাই, আমি যে অপারেশনটা করে ওনাকে ভালো করার চেষ্টা করছি সেটা তো খুবই কস্টলি। দেখ, ওনাদের কিন্তু আগে থেকে এটা জানিয়ে রাখা ভালো যে যে সার্জারিটা আমাদের করতে হবে সেটার জন্য অনেক টাকার প্রয়োজন। সেটা কি ওনারা জোগাড় করতে পারবেন? এখানেই তোকে আমার একটা কথা বলার আছে। কত টাকা লাগবে, কি বৃত্তান্ত, এইসব বিষয়ে ওদের সাথে কোনো আলোচনা করিস না। কিন্তু ওনাদের যদি বিষয়টা না জানি তাহলে তো ওনারা ব্যাপারটার গুরুত্বই বুঝতে পারবে না। আর অত টাকা ওনাদের পক্ষে আদৌ জোগাড় করা সম্ভব হবে কিনা? ওনারা জোগাড় করতে পারবেনও না। এই সার্জারির সম্পূর্ণ দায়িত্ব আমার। তুই ওদেরকে বলবি যে একটা ফান্ড আছে, এই ধরনের সার্জারির টাকা ওই ফান্ডের থেকেই আসে, মানে এই অপারেশনের টাকাটা ওই ফান্ড থেকে দেওয়া হবে। আচ্ছা দোস্ত, তোকে একটা প্রশ্ন না করে আমি কিছুতেই পারছি না। সেটা হচ্ছে, তুই কেন এতটা চাপ নিচ্ছিস? আবার নিজেও সামনে আসতে চাইছিস না। কেসটা কি বলতো? মানে এই ফ্যামিলিটার সাথে তো সম্পর্কটা কি? অনেক গভীর সম্পর্ক। ধরে নে আমি প্রায়শ্চিত্ত করছি। বিক্রম মুখার্জি আমার স্ত্রী রায়পূর্ণা মুখার্জির দাদা। আমি ঠিক হয়ে যাবো বলো? হ্যাঁ, আমি আবার দাঁড়াতে পারবো, হাঁটতে পারবো, দৌড়তে পারবো, ও আবার কাজ করব, চরকিকে কোলে নিয়ে আদর করতে পারবো। আমি ঠিক হয়ে যাবো। কি তোমার কি মনে হলো বলো? বিক্রম, তুমি আগে থেকেই এত আশা করো না। পরে যদি এগুলো না হয় তখন তো তুমিই কষ্ট পাবে, বলো। কি হলো হঠাৎ তুমি মানে এরকম বলছো কেন? মানে ডাক্তারের কথায় কি তোমার কি অন্য কিছু মনে হলো? না না, আমি তা বলছি না। হয়তো উনি পারবেন তোমাকে সুস্থ করে তুলতে। আমি শুধু বলছি যে আমি আর এখন বেশি কিছু নিয়ে আশা করতে ভয় পাই। আসলে এই সংসার থেকে আমি যাই আশা করেছি বেশিরভাগটাই আশাভঙ্গ হয়েছে, পূরণ হয়েছে খুবই কম। তাই এখন আর খুব বেশি আশা আমি করি না। যা হবে, যেমনভাবে হবে তেমনভাবেই এগোবে। তোমাকেও আমি সেটাই বলছি। এরকম নেগেটিভ ভাবছো কেন বলো তো? হ্যাঁ, ডাক্তার কি বললো সেটা তো শুনতে পেয়েছো। যদি কোনো আশা না থাকতো তাহলে তো স্ট্রেট বলে দিত আমাদেরকে। উনি কি বললেন? উনি বারবার বলেছে যে আশা আছে। হ্যাঁ, দেখো একটা উপায় দেখতে পাচ্ছি। তুমি যদি এখন এরকম বলো, সবাই তো ভেবেছিল যে আমি সারা জীবন এরকম হুইল চেয়ারে কাটাবো। তুমি এরকম নেগেটিভ ভেবে আমার মনটা ভেঙে দিতে চাও তুমি নাকি? না, আমি নেগেটিভ হতে চাইছি না। আমি শুধু এইটুকুই বলছি যে আমি বেশি পজিটিভ হতে এখন ভয় পাচ্ছি। আগে সবটা ভালোই ভালোই হয়ে যাক। শুধু এখন ভগবানের কাছে চাইছি যে আমাদের জীবনে এখন একটু ভালো হোক। শুধু একটাই ভয় করছে, জানো তো। ভয় ঠিক না, দুশ্চিন্তা বলতে পারো। কিসের দুশ্চিন্তা? দেখো বিক্রম, তুমি তো জানোই যে রাইয়ের বিয়ে, তারপর ওর অপারেশন, এই সব কিছুতেই আমার গয়না প্রায় শেষ। তাই তোমার অপারেশনের জন্য যদি একটা বড় অ্যামাউন্ট চায় তখন আমি সেটা কি করে জোগাড় করব আমি জানি না। ব্যাংকেও সেরকম কিছু নেই, আর বাবার অফিস থেকে যা পেয়েছিলাম তাই দিয়েই কমাস সংসার চলেছে। এখন যদি হঠাৎ করে একটা বড় টাকা দিতে হয়, আমি কোথা থেকে জোগাড় করব সেটাই আমি ভেবে পাচ্ছি না। এই জন্য আমি বারবার বারণ করেছিলাম যে রায়ের বিয়ের সময় অতগুলো গয়না দিও না। অ্যাটলিস্ট চরকির ফিউচারের জন্য রাখো। পরবর্তীকালে ওর তো লাগবে। তুমি কোনো কথা শুনলে না। তখন আমায় কি বললে? চরকির যখন দরকার পড়বে ভবিষ্যতে তখন তার পিসিরা সাহায্য করবে। পিসিরা? হ্যাঁ, আরে কার কখন কি হয় কোনো গ্যারান্টি আছে? আমাকে দেখো না, আমাকে দেখো।
আমি তোকে 2 হাতে রোজগার করতাম, 2 হাতে টাকা উড়িয়েছি, সবার জন্য সব কিছু করেছি, যা বলেছে তাই করেছি, কিন্তু দেখো আজকে আমি অচল, আমার এখন টাকার দরকার পড়বে, কিন্তু আমি পাচ্ছি না। বারণ করেছিলাম তো ভরসা করতে, বারণ করেছিলাম টাকা দিতে, আমার কোনো কথা তুমি শোনোনি, তুমি রায়কে দিয়ে দিলে। আরে রায়ের নিজেরই ঠিক নেই, কি করছে এখন, এখন গয়নাগুলো কোথায় আছে কে জানে, আদৌ আছে কিনা তাই জানি না, হয়তো বিক্রি করে দিয়েছে কিনা। আমার কোনো কথা তুমি শোনো না, সব সময় বলি ফিউচারের কথা চিন্তা করে তারপর ডিসিশন নাও মিষ্টি, তুমি কোনো কথা শোনো না, তুমি আমাকে তোয়াক্কাই করো না। ও যা ইচ্ছে দেখে, আর তোকে করবেও বা কেন বলো? ভেবেছিলে সারা জীবন আমি এই হুইল চেয়ারেই থাকবো, তাই আর পাত্তা দাওনি। বিক্রম প্লিজ, আর এই এক কথা নিয়ে তুমি পড়ো না। আমার নিজেরও তো একটা বিবেক বিবেচনা বোধ আছে নাকি? তোমার কথা শোনা মানে তো এই নয় যে তোমার বলা পথে আমি চোখ বন্ধ করে হাঁটতে শুরু করে দেব। আমি যখন যেটা করেছি বিক্রম, সেটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। আমাদের মতো পরিবারে যখন যেই সমস্যাটা, যেই অসুবিধাটা আসে, আমাদের তখন সেটাকেই আগে মেটাতে হয়। দূরের কথা ভাবার মতো বিলাসিতা আমাদের সাজে না। না, রায়ের বিয়ের সময় সমস্যা বা মানে কোনো কিছু তো দায় তোমার ছিল না, তাই না? তাহলে তুমি টাকাগুলো বা এই গয়নাগুলো দিতে গেলে কেন? কেউ কিছু বোঝে না আজকাল, সবই যেন মুখে বলে বোঝাতে হবে, যত সব। কেন আপনি এরকম অদ্ভুত ব্যবহার করছেন স্যার আমার ব্যাপারে? আমাকে নিয়ে কেন এত বিরক্তি আপনার? আর আমারই বা কেন বারবার একই ভুল হয়ে যায়? খালি ঝগড়া করে ফেলি, কেমন একটা বিচ্ছিরি রকমের রাগ হয়েছে। কেন রেগে যাই আমি আপনার উপর? আপনার কথাগুলোকে এত গুরুত্ব দেওয়ার দরকারই বা কি আমার? আমি তো জানি আপনি বরাবরই এরকম, তাও আজকাল কিরকম কিরকম যেন অস্বস্তি হয়। মনে হয় এই কথাগুলোর মধ্যে কিছু না বলা কথা আছে, তাই কি? নাকি আমি বেশি ভাবছি? এ কি রে, বাইরের ভিজে জামা কাপড়টা ছাড়িস না এখনো? স্রোত, কি এত গভীরভাবে ভাবছিলিস? কি কি আর ভাববো, বাড়ি ফিরে একটু টায়ার্ড লাগছিল, তাই রেস্ট নিচ্ছিলাম। তা বলে তুই ভিজে জামা কাপড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নিবি বলতো? ঠান্ডা লেগে যাবে না? কিছু তো একটা ভাবছিলিস তুই। কি হয়েছে বলতো তোর? তখন ফোনেও কিরকম অদ্ভুত লাগলো, যেন মনে হলো অস্বস্তিতে আছিস, তাড়াহুড়ো করে ফোনটা কেটেও দিলি। বাইরে কোনো ঝামেলায় পড়েছিস? তোর ফোন আবার কখন তাড়াহুড়ো করে কেটে দিলাম আমি? সে কি রে, আমি যে তোকে ফোন করলাম তুই যে কথা বললি সেটা ভুলে গেছিস? ও তখন আসলে অনেক বৃষ্টি পড়ছিল তো, আর আমি অটোর সামনে বসেছিলাম, তাই কথা বলতে অসুবিধা হচ্ছিল। তুই মাঝে মাঝে এমন অদ্ভুত প্রশ্ন করিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আর কথা বলতে হবে না, তুই যা তো গিয়ে আগে চেঞ্জটা করে আয়, গায়ে জল বসে যাবে, ঠান্ডা লেগে যাবে। ধর। দাদা ভাই হঠাৎ গয়নার কথা কেন তুললো? ওগুলো তো বেশিরভাগই বৌমনির ছিল। বৌমনি কি কোনো কারণে সে নিয়ে দাদা ভাইকে কিছু বলেছে? না না, বৌমনি গয়না নিয়ে কিছু বলবে না। তাহলে দাদা ভাইয়ের কোনো কারণে বৌমনির গয়নার দরকার? ব্যবসা ট্যাবসা করার কথা ভাবছে নাকি দাদা ভাই? সেটা করলে তো অবশ্যই ভালো। চোরকিরও তো একটা ভবিষ্যৎ আছে। ও নিজে যদি কিছু করার চেষ্টা করে সত্যিই সেটা খুব ভালো হবে। কিন্তু আমি কি করব? আমার ওকে হেল্প করা উচিত, আমি মানছি,
কিন্তু টাকা পয়সা দিয়ে সাহায্য করার ক্ষমতা তো আমারও নেই এই মুহূর্তে। তাহলে কি অনির্বাণের বাড়ি থেকে গয়নাগুলো আনার ব্যবস্থা করব?